ও মা, দেখে যাও তোমার সৎ মেয়ে কি কাণ্ড করেছে তা। ঈশার মুখে এরকম কথা শুনে ঈশার মা নিচে নেমে আসে, সাথে ঈশার বাবাও এসে উনি দরজার দিকে তাকায়। দরজার দিকে তাকিয়ে উনি ওনার সৎ মেয়েকে দেখতে পায়, একটা ছেলের পাশে দাঁড়িয়ে আছে। এটা দেখে উনি তো আরও বেশি অবাক হয়ে যায়। হাই হাই, এই আমি কি দেখতেছি? আমার তো সর্বনাশ হয়ে গেল। তোমার আবার সর্বনাশ হলো কি করে? কেন, তুমি কি চোখে দেখো না? মেয়ে বিয়ে করে জামাই নিয়ে এসেছে, এখানে দোষের কি আছে? ও, তুমি বুঝবে কি করে? বুঝি তো আমি। তুমি চেঁচানো বন্ধ করে আগে ওদের ভিতরে তো আসতে বলো। ওরা ভেতরে আসুক আর কথা বলি ওদের সাথে। হ্যাঁ আম্মু, আগে ওদের ভিতরে আসতে দাও। তাছাড়া একটা দিক দিয়ে ভালোই হলো। কিভাবে ভালো হলো? এতদিন ধরে তো আপু বাড়ির সব কাজ করতো, এখন দুলাভাই বাড়ির বাহিরেই কাজগুলো করবে। কথাটা তো মন্দ বলিসনি। চুপ থাকো তোমরা দুজনে। মেয়ে ফিরতে না ফিরতেই তোমরা দুজন শুরু করে দিলে। তোমাদের কি আক্কেল বলতে কিছু নেই নাকি? দেখো, ও তোমার মেয়ে, আমার মেয়ে না, ঠিক আছে? ভিতরে আয় আগে, তারপর কথা বলতেছি। এবার জামাই বউ ভেতরে আসে। ভেতরে এসে জামাই তো অবাক হয়ে যায় বাড়িটা দেখে, কেননা এত বড় বাড়িতে তার বউকে দিয়ে তারা কাজ করাচ্ছে এই ভেবে। এবার ওদের ড্রয়িং রুমে এনে বসানো হয়। ব্যাপারটা কি বলো তো? তুই হঠাৎ কাউকে না জানিয়ে বিয়ে করলি, তা জামাইয়ের পরিচয় কি? আব্বু, ওর নাম পারভেজ হোসেন আকাশ। এই পৃথিবীতে ওর আপন বলতে কেউ নেই আমি ছাড়া। আমি ওকে অনেক ভালোবাসি বাবা। আমাদের 5 বছরের সম্পর্ক। আমি চেয়েছিলাম অনেক পরে বিয়েটা করব, কিন্তু ও এত তাড়া দিচ্ছিল আমাকে, তাই আমি বিয়েটা করে নিই। তা আকাশ, তুমি থাকো কোথায়? জি বাবা, আমি একা ব্যাচেলর বাসায় থাকি, আর এর ফাঁকে একটা কোম্পানিতে জব নিয়েছি। আমি তো একা ছিলাম, তাই আমি ব্যাচেলর থাকতাম। এখন তো বিয়ে করেছি, সেজন্য আমি ইরাকে নিয়ে আলাদা বাসা নিয়ে থাকবো। আকাশের মুখে এ কথা শুনে ঈশার মা আর ঈশা তো কানে কানে কি যেন বলতে থাকে। ইরা এই বাসা থেকে যাবে না। কেন যাবে না? ও এই বাড়ির মেয়ে, ও এই বাড়িতেই থাকবে। কিন্তু আপনি তো ওর সাথে যে আচরণ করেন, আমার তো আপনাকে ওর কোনো দিক থেকে মা বলে মনে হয় না। ও আমার নিজের মেয়ে না, এটা ঠিক। আর বলতে হবে না, আমি সব কিছুই জানি। আপনারা খেয়ে কীভাবে ওর সাথে ব্যবহার করতেন, কি কি কাজ ওকে দিয়ে করাতেন, সব কথা আমি জানি। তাছাড়া আমি এখানে এসেছি আপনাদের কাছে দোয়া নিতে, যদিও আপনি ওকে কোনোদিন মেয়ে বলে স্বীকারও করেননি। ইরা, তুই কি এই বাসা থেকে বেরিয়ে যাবি? বিয়ে যখন হয়েছে তখন স্বামীর সাথে তো আমাকেই যেতে হবে। তুই কোথাও যেতে পারবি না। এই কথাটা বলতে বলতে আবির বাসার ভেতরে আসে। আপনারা অনেকে বুঝতে পারছেন না কার সাথে কি সম্পর্ক, তাহলে আপনাদেরকে গল্পের মাঝেই পরিচয়টা আমি বলে দেব। আপনি তাহলে ইরার সৎ ভাই? আমি সে ব্যক্তি। তা এরা তোর সাহস কি করে হলো? আমাদের কাউকে না জানিয়ে একটা বাইরের ছেলেকে বিয়ে করে এনেছিস। এক্সকিউজ মি, বাইরের ছেলে বলতে কি বোঝাচ্ছেন? জাস্ট শাট আপ। তোমার মতো ছেলে আমার সাথে কথা বলার যোগ্যতা রাখো না। ঠিক ধরেছ। সে যাক গিয়ে, আপনাদের সম্পর্কে এত কিছু জেনে আমার কোনো কাজ নেই। আমি এসেছি ইরাকে নিয়ে, ওকে নিয়ে এখান থেকে বের হয়ে যাব। ও তাই নাকি? তাই এরা যদি এই বাড়ি থেকে বের হয়, তাহলে ওর বাবাকে ওর সাথে বের করে দিব। আবির, তোর সাহস কি করে হয় এই কথাটা বলার? ভুলে যেও না, আমি এখন কোম্পানির পুরো দায়িত্বে আছি। তুমি যাই কিছু করো না কেন, তোমার কথায় এখন আর কোনো কিছুই হবে না। আমি ভুল করেছি তোদের হাতে সবটা তুলে দিয়ে। আবির তো ঠিকই বলেছে। তাছাড়া তুমি নিজেই তো আবিরকে সবটা বুঝিয়ে দিলে। দেখলি তো ইরা, তুই যার জন্য এত কিছু করেছিস সে কি বলতেছে? ভাইয়া, তুই এরকম কেন করছিস? আমার বিয়ে হয়েছে, আমি এখন জামাই বাড়িতে যাব, সেখানে তোরা কি শুরু করলি এটা? তুই যদি বের হয়ে যাস তাহলে বাড়ির কাজ করবে কে? বাড়িতে তো 3টে বুয়া আছে। এতদিন তুই যে কাজগুলো করতি সেই কাজগুলো এখন কে করবে শুনি? তাছাড়া তোর যে জামাই মাসে তো মনে হয় না 18,000 টাকাও রোজগার করে। তা এই টাকা দিয়ে চলবে কি করে? আমি কীভাবে চলবো না চলবো না তা তো আপনাকে ভাবতে হবে না, সেটা তো আমার দায়িত্ব। তোর এত বড় সাহস, আমার মুখের উপর কথা বলিস? কথাটা বলে আকাশকে থাপ্পড় দিতে যাবে, তখনই আকাশ হাত ধরে ফেলে। এতে ঈশা আর ওর মা তো অবাক হয়।
এই হাত ভেঙে দিতে আমার 1 মিনিটও লাগবে না, সেজন্য এই রাগ অন্য কারোর উপর দেখাবে। চলো এরা, আমরা এখন যাই। বাবা দোয়া করো আমরা যেন সুখী থাকতে পারি। দোয়া করি তোমরা দুজন অনেক সুখী হও। চলো এরা, আমরা এখন যাই। হ্যাঁ চলো তাহলে। ওরা দুজনে বের হতে যাবে, তখনই ইরার সৎ মা পেছন থেকে ডাক দেয়। ইরা, তুই যেতে পারবি না? কেন পারবে না যেতে? ইরা, যদি এই বাসা থেকে বের হয়ে যায় তাহলে ওর বাবাকেও আমি বের করে দিব। আপনি কি মানুষের মধ্যে পড়েন? আমার মা ঠিকই বলেছে। আমি তো এরাকে নিয়ে যাবই। আমি যে যাবো না আকাশ। এমনটা শুনে আকাশ তো অবাক হয়, কেননা ইরা এমন কিছু বলবে তা ভাবেনি। কি বলছে এরা? ঠিক বলছি, ছোটবেলায় মা মারা যায়, এরপর আমার দেখাশোনা করার জন্য বাবা নতুন করে বিয়ে করে। এ বাড়িতে আমার মায়ের স্মৃতি জড়িয়ে আছে। সে সবটা তো আমি জানি, কিন্তু তুমি এই বাসায় কেন থাকতে চাও? কারণ এরা যদি এই বাসা থেকে বের হয়ে যায় তাহলে বাবাকেও বের করে দিব। এতে ওনারা কোথায় থাকবে তা আমরা জানি না। সমস্যা নেই, উনি আমার সাথেই থাকবে। তো আমি যে আমার এই স্মৃতিটুকু রেখে যেতে পারবো না। এই বাড়িতে আমার জন্ম, আর এই বাড়িতেই আমি মৃত্যুবরণ করতে চাই। আকাশ, আমার জন্য বাবাকে এই বাড়ি আমি ছাড়তে দিতে পারি না। তাহলে এখন তুমি কি যাচ্ছ? আমি বিয়ে করেও এখন ব্যাচেলারের মতো একাই থাকবো? এইটা থাকতে হবে না, চাইলে তুই এই বাড়িতে ঘর জামাই হিসেবে থেকে যা। এরা বাড়ির কাজ করবে আগের মতো, আর তুই বাড়ির বাইরের কাজগুলো করবি, মানে বাজার করা। কথাটা শুনে ইরা আকাশের দিকে তাকায়। ইরার চোখের চাহনি দেখে আকাশ হ্যাঁ বলে দেয়। এরপর ইরা আকাশকে নিয়ে চলে আসে ওর রুমে। এবার এই ভাগে পরিচয় পর্ব শেষ করি। রফিক চৌধুরীর প্রথম মেয়ে হচ্ছে ইরা। ইরার যখন 2 বছর বয়স তখন ইরার মা মারা যায়। তখন ইরার বাবা আবারও বিয়ে করে। যাকে বিয়ে করে তার আগে থেকে একটা 5 বছরের ছেলে ছিল, নাম আবির। এরপর যখন বিয়ে হয় আবিরের মায়ের, তার কয়েকটা বছর পরেই ঈশার জন্ম হয়। এবার চলো গল্পে ফিরে আসি। আকাশ, তোমার যে অনেক কষ্ট হবে। কষ্ট কেন হবে? তুমি এখানে থাকলে ওরা তোমাকে কথায় কথায় অপমান করবে। সবই যখন জানো, তাহলে চলে কেন আসছো না? আমি যদি চলে যাই তাহলে ওরা যে বাবাকেও বের করে দিবে। তোমার বাবা সব কিছু ওদের নামে কেন লিখে দিল? আমাকে তো ওরা বেশি পড়াশোনা করতে দেয়নি, তা তো তোমাকে বলেছি আমি। এইচএসসি পাশ করার পর পড়তে দেয়নি, তাও এই পর্যন্ত পড়েছি অনেক ঝামেলার পর। সবই তো জানি আমি। সেজন্য ব্যবসায় তো আমি আর দেখাশোনা করতে পারবো না, সেজন্য আবিরকে ব্যবসার দায়িত্ব দিয়েছে। কিন্তু বাকি সব সম্পত্তি? এগুলো মা নিজের নামে করে নিয়েছে বাবাকে ধোকা দিয়ে। এক কথায় বাবার কাছে কিছুই নেই। ও, তাহলে এই কাহিনী। তা একটা কাজ করি, তোমার বাবাকে নিয়ে আমরা চলে যাই। তা হয় না আকাশ। কেন হয় না? তোমার বাবার তো কোনো কিছুই রইল না এখানে, তাহলে আর পরে কেন থাকবে উনি? বাবার স্মৃতি জড়িয়ে আছে, সাথে আমার মায়ের। তাছাড়া ওনারা তোমাকে অনেক অপমান করবে, সেসব আমি সামনে থেকে দেখেও সহ্য করব কি করে তা আমি বুঝতে পারছি না। এত চাপ নিও না। একটু পরে সন্ধ্যা হবে, আমাকে আবার রাতের খাবার রান্না করতে হবে। তোমাকে কোথাও যেতে হবে না। তাহলে রুম থেকে কি করব? নতুন বউ জামাই যা করে। আমি তো নতুন বউ না, আমি তো পুরনো সে আগের ইরা মেয়েটা। বউ কখনো পুরনো হয় না। তাছাড়া যদি জানতাম এখানে আসলে বাসর করা হবে না, তাহলে তো বাসর করে তারপর এখানে তোমাকে নিয়ে আসতাম। থাক হয়েছে। তাছাড়া রাত 11টার পরে তো ফ্রি থাকবো, তখন না হয় করে নিও। ঠিক আছে, আমি তাহলে রুমটা সাজানোর ব্যবস্থা করতেছি। ঠিক আছে। এইদিকে ইরা নিচে যায় চেঞ্জ হয়ে। অন্যদিকে আকাশ কাউকে কল করে। কল করার 1 ঘন্টা পরে 4 জন লোক আসে ওই বাসায় ফুল নিয়ে। স্যার, রুমটা দেখিয়ে দিন, আপনার কথা মতো সব নিয়ে এসেছি। রুমটা সুন্দর করে সাজাবে। জি স্যার। এইদিকে ইরা রান্না করে, অন্যদিকে ওই লোকগুলো রুমটা সাজাতে থাকে। রুম সাজানো হয়ে গেলে ওরা চলে যায়। এইদিকে রাত 10টায় সবাই খেতে বসে। খাওয়া শেষ হলে ইরা, একটু পরে আমার রুমে এসে আমার পাগুলো একটু টিপে দিয়ে যাস। পা কেন টিপে দিতে হবে? আমার পাগুলো ব্যথা করতেছে সেজন্য। তো আপনার ছোট মেয়ে কি পারে না টিপতে? ও পারে না, আর যদি পারেও তাও ওকে দিয়ে টিপাবো না। আচ্ছা, আপনার কখনো গলা কি ব্যথা করে না? কেন কেন?
তাহলে আপনার গলায় এমনভাবে টিপে দিতাম যেন সারা জীবনের জন্য আর টিপতে না হয়। মানে কি বলতে চাও? না কিছু না, ইরা আমার বউ, বাড়ির মেয়ে হিসেবে রান্না করবে এটা স্বাভাবিক, কিন্তু আপনার পা টিপে ও সময় নষ্ট করবে তা এখন থেকে আর হবে না। আমি ওর মা, আমার এইটুকু সেবাও করতেই পারে। কখনো তো ওকে মায়ের স্নেহ মায়া মমতা কোনো কিছুই দেননি, তাহলে এখন কোথা থেকে আসলো? সে যাক গিয়ে, ওর আপনাদের এই সব ফালতু কাজ ও আর করবে না, কথাটা মনে রাখবেন। এরা চলে এখন। কথাটা বলে ইরাকে নিয়ে রুমে যেতে থাকে। রুম দেখে ইরার অনেক পছন্দ হয়। তারপর ইরাকে সাজতে বলে, কেননা ওর জন্য অনেক কিছুই এনেছে আকাশ। এইদিকে ইরা সাজতে থাকে। অন্যদিকে মা দেখলে তো আমাকে আর তোমাকে কত বড় অপমান করলো। সেটা তো দেখলামই। একটা কাজ করলে কেমন হয়? কি কাজ আবির? ওর জামাইকে আমাদের কোম্পানিতে চাকরি দিয়ে ওকে এমন হেনস্থা করবো যে সারা জীবন ধরেও মনে রাখবে। ঠিক আছে, ব্যবস্থা করো। কালকের দিনটা আসুক তাহলে। এইদিকে ইরা তো রেডি। রাত 12টা বাজে। এরপর ওদের বাকি আলাপ আর কাজ চলতে থাকে। আপনারা আবার জানতে চাইবেন না কী হবে, কেননা অনেক অন্ধকার ছিল বলে কিচ্ছু দেখতে পাইনি, আমিও পাইনি। সেজন্য এই বিষয়ে আর আমি কিছু বলতেও পারছি না। সকালে ঘুম থেকে উঠে দুজনে গোসল করে নেয়। তুমি কি কোথাও বের হবে? অবশ্যই যেতে হবে। তুমি কি ছুটিও নাওনি? আমি তো আচমকা বিয়ে করেছি, তোমাকে ছুটি নেওয়ার তো সময়ও পাইনি। তাই বলো, দুপুরে কি আসবে নাকি একসাথে রাতেই ফিরবে? সন্ধ্যের আগেই ফিরে আসবো। আচ্ছা, সাবধানে যেও। এই কথা বলে আকাশের কপালে একটা চুমু দেয়। আকাশও ইরার কপালে একটা চুমু দিয়ে বের হয়ে যায়। এরপর ইরা ওর কাজ করতে থাকে। অন্যদিকে অফিসে কি রে, তুই অফিসে কেন? আজকে যে একটা মিটিং আছে সেটা কি বলে গেছিস? তো কি হয়েছে? তুই চাইলে তো আমি মিটিং পিছিয়ে দিতে পারতাম। তার আর দরকার নেই। ভেবেছিলাম ইরাকে নিয়ে ওর বাসায় ওর পরিবারকে জানিয়ে তারপর ওকে নিয়ে আমি চলে আসবো আমার বাড়িতে, সেটা আর হলো না। হলো না মানে? তোদের বাসর করা কি হলো না? ওরা তো হয়েছে, তাও অনেক ঝড় তুফান পার করার পরে। আমাকে একটু ভেঙে বলতো পুরো ব্যাপারটা। এরপর রাশিদকে পুরো ঘটনা বলে। পুরো ঘটনা বলতে ইরাকে নিয়ে ওই বাসায় পাওয়ার পর থেকে রান্না করা পর্যন্ত যা যা হয় সবটা বলতে থাকে। সবটা শুনে ওদের সাহস কি করে হয় তোর সাথে এরকম আচরণ করার? আমারও এরকম রাগ হয়েছিল, কিন্তু ইরার মুখের দিকে তাকিয়ে আমি কিছু বলতে পারিনি। সে যাক গিয়ে, আজকে অফিসে লাঞ্চ করব আমার বিয়ে উপলক্ষে, সেজন্য সবাইকে তো বলে দে, আর 3-4 জন লোক পাঠাও রেস্টুরেন্টে। আমি বলে দিয়েছি ওরা গেলেই খাবার দিয়ে দেবে। ঠিক আছে। দুপুরবেলায় ইরা কল করে আকাশকে। কল করে ও খেয়েছে কিনা জিজ্ঞেস করে, যা ইরা প্রতিদিনই করে থাকে। ওর সাথে কথা শেষ করে অফিসের সবাইকে লাঞ্চ করিয়ে নেয়। বিকেলের দিকে আকাশ বাসায় ফিরে। তখন দেখে ইরা রান্না করছে। কী ব্যাপার, তুমি রান্না করতেছো কেন? তুমি তো না খেয়ে আছো, সেজন্য আমি রান্না করতেছি। রান্না ওদের কাছে দিয়ে দাও, তুমি চলো আমার সাথে রুমে, কথা আছে। কি কথা বলো? রুমে আসো, ওখানেই বলছি। রুমে আসে দুজনে। রুমে এসে দরজা বন্ধ করে দেয়। দেখো, এখন না, তুমি আগে ফ্রেশ হবে, তারপর খাবার খাবে, তারপর যা হওয়ার হবে। আরে আমি তোমার জন্য কিছু এনেছিলাম, সেগুলোই দিব। কি এনেছো? ইরার সামনে একটা গলার নেকলেস আর কানের দুল, সাথে হাতের চুড়ি। সেগুলো দেখে ইরা তো বরাবরের জন্যই অবাক হয়, কেননা আকাশ এই সব কীভাবে কিনেছে এটাই ইরার মূল ভাবনার বিষয়। এগুলো তুমি কিনলে কিভাবে? কিভাবে আর, টাকা দিয়ে। আচ্ছা তোমাকে একটা কথা বলতে ভুলে গেছি। কি কথা? আমরা 5 দিন পরে আমেরিকা যাব, সেজন্য তোমার পাসপোর্ট আমাকে দাও, সাথে আমাদের ম্যারেজ সার্টিফিকেট। এগুলো দিয়ে তুমি কি করবে? আমার সাথে তুমিও যাবে। তুমি আমেরিকায় নিয়ে যাবে? তা হঠাৎ কি খুশিতে? আর এতগুলো টাকা তুমি পাবে কি করে? আসলে কোম্পানির একটা কাজের জন্য আমাকে 3-4 দিনের জন্য ওখানে থাকতে হবে, সেজন্য ভাবলাম তোমাকেও নিয়ে যাই, একসাথে হানিমুন হয়ে যাবে। বাহ, এত কিছু কবে থেকে ভাবলে? কিন্তু মা আর বাকিরা কি যেতে দিবে? ওনাদের এখন কিছু বলতে হবে না, আমরা যখন এখান থেকে বের হব তখন ওনাদের বলে দেব। ঠিক আছে, তুমি যা ভালো মনে করো। ইরা ওর সব ডকুমেন্টস আকাশকে দেয়। পরের দিন সেগুলো রাশিদের কাছে দেয়। এগুলো তাড়াতাড়ি করে টিকিট কাটার ব্যবস্থা করো, তাহলে আমার একটা কাজে আরও একটা কাজ হয়ে যাবে। ঠিক আছে, আমি এখনই করতেছি।
রাশেদ ওর কাজ শুরু করে দেয়। 3 দিন পরে টিকিট সহ সব কিছু এনে আকাশের হাতে দেয়। তাহলে কালকে তোরা চলে যা, এই দিকটা আমি সামনে নেব। যাওয়ার সময় এই ফাইলটা নিয়ে যাবি। ঠিক আছে। রাতে এসে ইরাকে বলে সবটা যেন গুছিয়ে রাখে, কেননা ওরা সকালেই বের হবে। সকালবেলায় ওরা দুজনেই নিচে নামে। ওদের হাতে ব্যাগ দেখে কি রে, কোথায় যাচ্ছিস তোরা দুজনে? মা, আমি ওর সাথে আমেরিকা যাচ্ছি 3 থেকে 4 দিনের জন্য। ইরার মুখে এমন কথা শুনে ঈশা আবির তো অবাক হয়, সাথে ওদের বাবা মা দুজনে। কি, তুই আমেরিকা যাচ্ছিস, তাও এই ছোট লোকটার সাথে? আমরা এত কিছু করেও এখন পর্যন্ত ওখানে যাওয়ার স্বপ্নই দেখতে পারলাম না, আর তুই যাচ্ছিস আমেরিকা? আমেরিকায় যাচ্ছিস নাকি এই ছোট লোকের বাচ্চা তোকে বিক্রি করার জন্য অন্য কোথাও নিয়ে যাচ্ছে? মুখ সামলে কথা বলবেন, নয়তো আমি বলে যাব আপনি আমার শাশুড়ি মা হন। এরা চলো তো, এদের সাথে কথা বলে কোনো কাজ নেই। আপু তুই সত্যি আমেরিকায় যাচ্ছিস? সত্যি যাচ্ছি। এই কথাটা শুনে ঈশা একটা ভেঙচি কাটল। কেন করলো তা তো আপনারা বুঝতেই পারছেন। ইরা, তুই হঠাৎ আমেরিকায় যাচ্ছিস, সাথে আকাশও যাচ্ছে, ব্যাপারটা কি বলতো? বাবা, ও কোম্পানির কাজের কারণে যেতে হচ্ছে, সেজন্য আমাকেও যেতে হচ্ছে। আমি তো একা একা বোর হব, তার উপর ঠিকমতো বাসার বাইরেও ঘুরতে যেতে পারিনি। সেখানে আজকে দেশের বাইরে যাব ঘুরতে, এটা কি কম সৌভাগ্য আমার, বলো? দোয়া করি তুই ভালো থাকিস। এরা চলো তাহলে। ওরা দুজনে চলে আসে এয়ারপোর্টের দিকে। এইদিকে ইরার পুরো পরিবার তো চলে যাচ্ছে, কেননা কোম্পানি থেকে আকাশকে ওখানে পাঠাচ্ছে, আবার আকাশ ইরাকে নিয়ে যাচ্ছে। যেমনটা ওনাদেরও সন্দেহ হতে থাকে, তেমনই আপনাদেরও মনেও হচ্ছে। তবে চিন্তা করবেন না, সব কিছুর একটা শেষ তো হবে। কয়েক ঘন্টা পরে ওরা আমেরিকায় এসে পৌঁছায়। এয়ারপোর্ট থেকে বের হলে ওদের নেওয়ার জন্য 3টা গাড়ি আসে। সেসব দেখে আমার তো ভয় করছে। এরা কারা? আমরা এখন কোথায় যাব? এরা এখানকার কোম্পানির লোক, এনারা আমাদের এখন হোটেলে নিয়ে যাবে। তারপরের দিন আমরা যাবো অফিসে। এখন তো দুপুরবেলায়, এখন আমরা হোটেলে খাবার খেয়ে ঘুমাবো, এরপর রাতে বাকি কাজ। তাহলে ঘুরবো কখন? আমরা অফিস শেষ করে ঘুরতে যাব। ঠিক আছে। এইদিকে এরা হোটেলে এসে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। সন্ধ্যার পর ওরা ব্যাগ থেকে সবটা বের করে আলমারিতে, তারপর সেগুলো রেখে দেয়। রাতের বেলায় তাহলে তৈরি হয়ে নাও। আমরা কি কোথাও বের হচ্ছি নাকি? আমরা বের হবো কেন? হানিমুন এসেছি, সেটাই করব। তাই বলে আজকেই? জি ম্যাডাম, আজকে। এই বলে ইরাকে জড়িয়ে ধরে। এরপর আবার কি হয়েছে তা আপনারা আবার জানতে চাইবেন না। সকালে ওরা গোসল করে ফাইল নিয়ে বেরিয়ে পড়ে ইরাকে নিয়ে। একটা অফিসের সামনে এসে নামে। এত বড় অফিসটা কার? কার আবার? আমার। ধ্যাত, ফাজলামো করো না তো। আমি সত্যি বলছি, এটা আমারই অফিস। ফাজলামো অনেক হয়েছে, এবার তোমার কাজ করো। আমি ওয়েটিং রুমে অপেক্ষা করতেছি। এখানে না, তোমাকে যে রুম দেখিয়ে দেব সেখানে অপেক্ষা করিও। ইরাকে নিয়ে অফিসের মালিকের রুমে আসে। ওখানে এসে ইরাকে চেয়ারে বসিয়ে দেয়। তুমি এই চেয়ারে বসো, আমি মিটিং শেষ করে তোমাকে নিয়ে যাব। যদি রুম থেকে বের হও, কেউ যদি তোমাকে কিছু জিজ্ঞেস করে, তখন আমার এই কার্ড দেখে বলবে আমি তোমার হাজব্যান্ড হই, তাহলে আর কেউ তোমাকে কিছু বলবে না। ঠিক আছে, আমি তাহলে অপেক্ষা করতেছি। কিন্তু আরেকজনের রুমে আমি থাকলে কেউ আমাকে বকা দিবে না তো? এই জন্য তো তোমাকে বলছি, এই কার্ডটা দেখিয়ে দেবে তাদের। ঠিক আছে, যাও, তাড়াতাড়ি আসিও। এদিকে আকাশ মিটিং রুমে চলে যায়। অন্যদিকে ইরা তো চেয়ারে বসে বসে মোবাইল ভিডিও দেখছে আর হাসছে। ওই সময় একজন লোক তার মেয়েকে নিয়ে দরজার সামনে এসে বাটনে চাপ দেয়। এতে রুমের ভেতর শব্দ হয়। এতে ইরা ঘাবড়ে যায়, কেননা এখন কি করতে হবে তা ইরা জানে না। হায়, এখন আমি কি করি? এই রুমের যে লোকটা, সে চলে আসেনি তো? যদি উনি আসে তাহলে তো আমাকে অনেক বকা দিবে। আমাকে এই কোন বিপদে এনে রেখে গেলে আকাশ তুমি? এইসব ভাবতে ভাবতে চেয়ার থেকে উঠে দাঁড়ায়। তারপর নার্ভাস হয়ে টেবিলে থাকা একটা বাটনে চাপ পড়ে যায়। এতে দরজা খুলে যায়। সেজন্য ওই লোকটা আর ওনার মেয়েও রুমে আসে। ওনারা রুমে এসে ইরাকে দেখে বরাবর অবাক হয়, সাথে ইরা নিজেও। ওনারা তো রুমে এসে এ কি, তুমি এই চেয়ারে কেন? বাবা, এই মেয়েটাকে। আমি নিজে তো জানি না কে এই মেয়ে। কি ব্যাপার, তুমি চুপ করে আছো কেন? জি আঙ্কেল, আমি তো কিছু জানি না। আমি সত্যি জানতাম না এটা আপনার চেম্বার। তুমি এটা বলো, এই রুমে তুমি ঢুকলে কি করে? আমাকে তো আকাশ নিয়ে আসলো। কি, তোমাকে আকাশ নিয়ে এসেছে? জি আপু। আকাশ কোথায়?
বললো তো মিটিং রুমে গেছে, কিছুক্ষণ পরে চলে আসবে। বাবা, আমি এখানে বসি, তুমি দেখো আকাশের সাথে কথা বলতে পারো কি না। দেখতেছি এই বিষয়টা। রিয়ার বাবা তো চলে যায়, এইদিকে ইরা তো পুরোই নার্ভাস হয়ে আছে। রিয়া তো একের পর এক প্রশ্ন করতে থাকে, ইরাও উত্তর দিতে থাকে। একটু পরে আকাশ রুমে আসে। কি ব্যাপার আকাশ, এতক্ষণ লাগে মিটিং শেষ হতে? আর এই মেয়েটিকে তোমার চেয়ারে বসে আছে? ও আমার চেয়ারে বসে আছে, এটা তোমার জানার বিষয় না। ও কে সেটা বলতে পারো? ও আমার স্ত্রী। কি, তোমার কি মাথা ঠিক আছে? তুমি বিয়ে করলে কখন? তা জেনে তোমার কি কাজ? তাছাড়া তোমরা হঠাৎ অফিসে কেন? আর আমি যে এসেছি এটা তোমাদের কে বললো? কে আর বলবে, রিসেপশনারিস্টের কাছ থেকে বলে গেছি তুমি আসলেই যেন আমাদের কল করা হয়। কিন্তু তুমি তো দেখি সরাসরি বিয়ে করে নিয়েছো। আমার বিয়ে নিয়ে তোমার তো মাথা ব্যথা কেন? তাছাড়া বের হও আমার রুম থেকে, আমার 10 মিনিটের কাজ আছে, সে কাজ করে আমি বের হব। তুমি আমাকে বের হওয়ার জন্য বলতেছো? বলতেছি। কিন্তু কেন বের হব? আমি বলতেছি সেজন্য তোমাকে বের হতে হবে। রিয়া কোনো কথা না বলে বের হয়েছে। এরপর আকাশ 10 মিনিটের মতন কাজ করতে থাকে। তবে আকাশ যতক্ষণ কাজ করছিল ততক্ষণে ইরাকে কোলে বসিয়ে রেখেছে। ইরা না পারছে কিছু বলতে, না পারছে সরে বসতে। কাজ হওয়ার পরে আমি কি নামবো? তোমাকে কি আমি নামতে বলেছি? এতক্ষণ ধরে বসে আছি আমি, তোমার তো কষ্ট হবে। আমার কষ্ট হচ্ছে না, তাছাড়া তোমাকে কোলে বসিয়ে রেখেছি রাগ কমানোর জন্য, সেজন্য বসে থাকো। আমি যখন বলবো তখনই নামবে। ঠিক আছে। এদিকে ইরা বসে থাকে, আকাশও ওর কাজ করেই যাচ্ছে। অন্যদিকে রিয়া বাহিরে রেগে বসে আছে। ওর বাবা সেটা দেখতে পায়। রিয়াকে জিজ্ঞেস করলে রিয়াও সবটা বলতে থাকে। উনি সবটা শোনার পরে অনেকটা অবাক হয়। সবটা শোনার পরে কি আকাশ এগুলো করেছে? তবে আর বলছি কি আমি? কিন্তু ও হঠাৎ করে বিয়ে করলো, অথচ আমরা জানতেও পারলাম না। ও তো আমেরিকাও ছিল না 15 দিন ধরে, তাহলে ও ছিল কোথায়? সে আমি জানি, হয়তো এই মেয়েটি যে দেশ থেকে নিয়ে এসেছে ওই দেশে। আকাশের সাথে কথা কি বলেছিস এই নিয়ে? ও তো আমার সাথে কথা বলা তো দূরের কথা, উল্টো আমাকে রুম থেকে পর্যন্ত বের করে দিল। এই আকাশের হঠাৎ করে হলো কি? তা আমি জানি না বাবা, কিন্তু ওই মেয়ের মধ্যে কি এমন দেখলো যে আমাকে রেখে ওই মেয়েকে বিয়ে করলো। আচ্ছা, আমি এই বিষয়ে পরে কথা বলে নেব। এখন চলো আমরা বের হই এখান থেকে। ঠিক আছে, চলো তাহলে। ইনারা তো চলে যায়। অন্যদিকে আকাশ ওর মতো করে কাজ করতে থাকে। অনেকটা সময় ধরে কাজ করা হয়ে গেলে ওরা উঠে বের হয় আশেপাশে একটু ঘুরে দেখার জন্য। কিছুক্ষণ পরে ওরা আসে একটা সমুদ্রের ধারে। আমার তো ক্ষুধা লেগেছে। তাহলে চলো আগে আমরা খেয়ে নিই, তারপর ঘোরাঘুরি করব। আচ্ছা চলো। এইদিকে এরা তো খাবার খেয়ে ঘুরতে থাকে। অন্যদিকে সে ঘোরাঘুরির ফাঁকে ইরা ওর বাড়িতে কল দেয়। আব্বু কেমন আছো? কি হয়েছে তোর ইরা? তুই কি ঠিক আছিস তো? তোর কোনো অসুবিধা হয়নি তো? না আব্বু, আমি ঠিক আছি, আমার কোনো অসুবিধা হচ্ছে না। তোমার জন্য কিছু নিয়ে আসবো কি? আমার জন্য আনলে তো ওরাও শুরু করে দেবে, ওদের জন্য কেন আনলি না? আচ্ছা, আমি চুপি চুপি তোমার জন্য নিয়ে আসবো। ঠিক আছে, তা কবে ফিরবি তোরা আমাকে জানিয়ে দিস। মাত্রই তো এলাম, কয়েকটা দিন তো থাকা পড়বে। আর আমি তো তোমাকে জানাবো এই ব্যাপারে। ঠিক আছে, সাবধানে থাকিস। রফিক চৌধুরী কথা শেষ না করতেই ঈশা আর ওর মা চলে আসে। ওনারা এসেই কার সাথে কথা বললে? ইরা ইরা কল করেছিল। কি বলো? তা আকাশ ওকে নিয়ে কোন ঝামেলায় ফেলে দিল না তো? এরকমটা হলে তো তুমি সবচেয়ে বেশি খুশি হতে। সেটা তো হতামই। কিন্তু আম্মু, এরা যদি ঝামেলায় না পড়ে তাহলে তো মনে হয় আরেকটা ভালোই আছে। আমরা এত কিছু করেও কিছুতেই যেতে পারলাম না, অথচ একজন কর্মচারীকে বিয়ে করে তার সাথে দেশের বাইরেও চলে গেল। ব্যাপারটা তুমি বুঝতেছো আম্মু? আমিও ঠিক বুঝতে পারছি না আসলে ব্যাপারটা ঠিক কি হচ্ছে। তোমাদের কোনো কিছুই বুঝতে হবে না। তোমরা তোমাদের থেকে রক্ষা পেয়ে মেয়েটা আমার একটু মুখের সুখ দেখলো। এটা তোমাদের যে সহ্য হবে না সেটা আমি ঠিকই বুঝতে পারছি। এমনভাবে বলতেছো মনে হচ্ছে আমরা ওর সাথে সবসময় খারাপ ব্যবহার করি। কবে ওর সাথে ভালো ব্যবহার করেছো তা কি তোমার নিজেরা বলতে পারবে? কি বলো আব্বু, অনেকবারই তো করেছি। ও যদি তোর নিজের আপন বোন হতো তাহলে কি পারতি ছোট বোন হয়ে বড় বোনের এক সাথে এমনটা করতে? সেটা তো পারতাম না, কিন্তু ও তো আর আমাদের আপন বোন না, সেজন্য করি না।
তাছাড়া তোমাকে এত কথা বলতেই পারবো না। যে কথাটা বলার জন্য এসেছি, আবার কিছু টাকা লাগবে। তো আমাকে কেন বলছিস? তোর মা আছে, ভাই আছে, ওদের বল। সব কিছুই তো তোদের নামে করে দিয়েছি আমি। তোমার কাছে যে জমানো টাকা আছে সে টাকা থেকে দাও। ওই টাকা আমি ইরার বিয়েতে খরচ করব বলে রেখেছি। এখন তো এরা বিয়ে করেছে, তাহলে এখন সে টাকা নিয়ে ও কি করবে? ওর জামাইকে আমি এই টাকা দিয়ে একটা ব্যবসা ধরিয়ে দেব, যেন ওই ব্যবসা করে আমার মেয়েকে সুখে রাখতে পারে। তাই বলে তুমি ওকে 15 লক্ষ টাকা দিয়ে দেবে? টাকা তো আমার, সেটা নিয়ে তোমাদের ভাবতে হবে না। আমি তোমার মেয়ে হয়ে তোমার কাছে টাকা চাইলাম আর তুমি এমন করতেছো আমাকে নিয়ে? করতেছি। তুই যদি ইরাকে কখনো সম্মান করতে পারতি, তা তো কখনো পারলি না। সেই যাকে মা, চলো তো এখান থেকে। ঈশা ওর মাকে নিয়ে চলে যায়। অন্যদিকে আকাশ আর ইরা তো ঘুরতে ঘুরতে ব্যস্ত। কখন যে সময় পার হয়ে গেছে তা ওরা বুঝতেও পারেনি। সন্ধে হতেই চলো তো আমরা এখন ফিরে যাই। তোমার কি ভালো লাগছে না? অনেকক্ষণ তো হলো এসেছি এখানে একটা জায়গায়, আর কতক্ষণ থাকবো বলো? তার উপর লোকজনও কমে যাচ্ছে এখন। লোকজন এখন ওই জায়গায় যাবে, ওখানে এখন মদ খাবে, নাচ দেখবে, এইগুলো আর কি। কিসের নাচ? ওই নাচ। কোন নাচ বলবে তো? এবার ইরার কানে কানে কিছু একটা বলে সেটা শুনে তো ইরা একটু লজ্জা পায়। তুমি কি করে জানো এটা? আমি তো কোম্পানির কাছে মাঝে মাঝে আসতাম। তাহলে কি তুমি ওই নাচ দেখতে আসো এখানে? ছি ছি ছি। আরে আমি তো এসেছি শুধু একবার। ওখানে এসে প্রথমে একটু দেখার জন্য গেলাম ওইদিকে, কিন্তু পরে এইগুলো দেখার পরে আর আসিনি। সত্যি বলছো তো তুমি? সত্যি বলছি আমি। এখন চলো আমরা যাই এখান থেকে। ঠিক আছে চলো। ওই দিন ওরা হোটেলে চলে আসে। হোটেলে এসে ইরার কেন জানি অন্যরকম লাগতে থাকে। সেজন্য কিছু কি হয়েছে তোমার? হোটেলে থাকতে আমার কেমন যেন লাগতেছে। কীরকম লাগতেছে? জানি না, তবে হোটেলে জানি কেন যেন থাকতে ইচ্ছে করছে না। তাহলে কাল তোমাকে বাসায় নিয়ে যাব। কার বাসায় নিয়ে যাবে? আমার বাসায় নিয়ে যাব। থাক, ফাজলামো করো না তো। আচ্ছা রেডি হয়ে নিও, তোমাকে বাসায় নিয়ে যাব। ঠিক আছে। পরের দিন ইরাকে নিয়ে একটা বাড়িতে আসে। বাড়িটা ইরার অনেক পছন্দ হয়। সেজন্য বাড়িতে ঢুকেই রুমে এসে সব কিছু আলমারিতে রেখে দেয়। আচ্ছা, এত বড় বাড়ি কার? তোমার টাকার দরকার এখানে দেখো, এখানে কেউ তোমাকে জিজ্ঞাসা করবে না। কিন্তু বাড়িতে ওই লোকগুলো? ওরা এই বাসায় কাজ করে, এই বাড়ি দেখাশোনা করে। কি বলো? দেখে তো মনে হয় না। তোমার কোনোটা মনে করতে হবে না। তুমি এখন বাসায় থাকবে নাকি আমার সাথে অফিসে যাবে? আজকে বাসায় থেকে তোমার জন্য রান্না করব, তুমি বরং অফিসে যাও। কিন্তু এরা আবার আমাকে বকা দিবে না তো? তোমাকে নিচে এনে ওদের সাথে পরিচয় করিয়ে দেব। আচ্ছা চলো। ইরাকে নিয়ে নিচে নামে। তারপর সব লোকদের ডেকে আনে। ওদের এনে ইরার পরিচয় ওদের বলে। এরপর আকাশ বের হয়ে যায়। আকাশ যাওয়ার পরেই আচ্ছা, রান্নাঘরটা কোন দিকে? কেন ম্যাডাম? আমি রান্না করব। আমরা থাকতে আপনি কেন রান্না করবেন? আমাদের বলুন কি রান্না করতে হবে, আমরা রান্না করে দিচ্ছি। না থাক, আমি রান্না করে নিব ওর জন্য। তাছাড়া আমার রান্না ওর পছন্দ হবে। আচ্ছা, আমরা আপনাকে সাহায্য করব তাহলে। ঠিক আছে। এবার ইরা আকাশের পছন্দ অনুযায়ী খাবার রান্না করতে থাকে। অন্যদিকে আকাশ অফিসে এসে ফাইল নিয়ে কাজ করতে থাকে। কাজ করার একটা পর্যায়ে রিয়াজ চৌধুরী আসে আকাশের কাছে। তোমার সাথে আমার কিছু কথা আছে। জি বলুন। তুমি মাসে প্রায় সময় দেশের বাইরে থাকো, কোথাও যাও তুমি? সে কৈফিয়ত কি আপনাকে দিতে হবে? আমি তো কৈফিয়ত চাইনি, শুধু তোমাকে জিজ্ঞেস করেছি। আপনাকে বলতে আমি বাধ্য নই। তাছাড়া আপনি কে যে আপনাকে বলতে হবে? তুমি আমার সাথে এভাবে কথা বলছো কেন? আপনাকে আমি কতবার বলেছি আপনার মেয়েকে আমি বিয়ে করার তো দূরের কথা, ওকে আমি দেখতেও পারি না। কি অপরাধ আমার মেয়ের? আপনার মেয়ে এই নিয়ে কয়টা রিলেশন করেছে তাকে জানেন? আজকাল যুগে এগুলো তো স্বাভাবিক। স্বাভাবিক, সেটা আমিও জানি, তবে আপনি এটা জানেন না। কি জানি না আমি? বলো। আপনার মেয়ে এই নিয়ে 4-5টা ছেলের সাথে ফিজিক্যাল করেছে। বাবা হিসেবে আপনাকে বলতে রাজি ছিলাম না, কিন্তু আপনার কথায় আমাকে বলতে বাধ্য হলাম। সে যাক গিয়ে, আমি চলে তাহলে। ওখান থেকে বের তো হয়ে যায়, কিন্তু রিয়াজের মনে আকাশের বলা কথাগুলো বাঁচতে থাকে। উনি তো এখনও বুঝতে পারছে না আকাশের কথার মানেগুলো।
এইদিকে আকাশ বাসায় ফিরে আসে তখন। এত তাড়াতাড়ি ফিরে এলে যে? তাহলে কি আমি আবার ফিরে যাব? রাগ করছো কেন? তুমি তো এত তাড়াতাড়ি ফিরো না। তাছাড়া তোমার কিছু হয়েছে কি? এভাবে রেগে আছো কেন বলো তো? আরে এমনিতে তেমন কিছু হয়নি। রেডি হয়ে নাও, আমরা বের হব। খাবার তো খেতে হবে। রেস্টুরেন্টে খেয়ে নিব। আমি যে এত কষ্ট করে রান্না করেছি, তার বেলায় কি হবে বলো? কি, তুমি রান্না করেছো? তো কি করব? আমি ফ্রেশ হয়ে আসি, তারপর আমরা একসাথে খেয়ে তারপর বের হব। তুমি যাও, আমি খাবার বেড়ে দিচ্ছি। কিছুক্ষণ পরে আকাশ নিচে এসে খাবার খেতে থাকে। খাবার খেয়ে ওরা দুজনে ঘুরতে বের হয়। রাতে যখন বাসায় ফেরে তখন হঠাৎ করে আবির কল করে ইরাকে। হ্যাঁ ভাইয়া বলো। আকাশ আছে তোর কাছে? আছে তো। ফোনটা ওর কাছে দে। ওর সাথে আবার কি কথা বলবে তুমি? আগে ওর কাছে দে, তারপর যা বলার ওকেই বলতেছি। এই নাও দিচ্ছি। আকাশ ভাইয়া তোমার সাথে কথা বলবে। দাও। ইরা ফোন তো দেয়, সাথে ফোনটা লাউড স্পিকারে রেখে দেয় যেন আবির কি বলে তা শুনতে পারে। এইদিকে আবির তো কথা বলতে থাকে, আকাশও হ্যাঁ না উত্তর দিতে থাকে। কিছুক্ষণ পরে তোমাকে যে কথা বলেছি তা যেন হয়। কিন্তু আপনার প্রস্তাবে রাজি হলে আমার আর ইরার কি লাভ? লাভ বলতে তোমাকে আমি 20 লক্ষ দিব। কিন্তু আপনাদের কোম্পানি তো 20 টাকার উপরে হবে দাম, সেখানে মাত্র 20 লক্ষ কম হয়ে যায়। দেখ, তোদের যা দিচ্ছি এটাই কিন্তু অনেক বেশি দিয়ে দিচ্ছি। ও তাই নাকি? তাই ইরা তো রাজি হবে না। ও এখন আমেরিকা গিয়ে বড্ড বার বেড়েছে। দেশে আসার পরে ওকে বোঝাবো। তাছাড়া আমার কথা মতো যদি তোমরা কাজ না করো তাহলে কিন্তু আমি কিন্তু কি? সিম্পল বলতে আকাশকে বল আমাদের কোম্পানিতে কাজ করতে, মাসে ওকে 50,000 করে দিব। ও কেন আমাদের এখানে কাজ করবে? আমার তো চাকরি আছে, তাহলে আমি কেন কাজ করব? ওখানে তো বেতন অনেক কম, তাহলে ওখানে কাজ করার মানে তো হয় না। বেতন কম হলেও চাকরি করার শান্তি আছে। আপনাদের এখানে চাকরিটা করলে হয়তো এই শান্তি আমি পাবো না। কম বেতন দেখে বলেই তো শান্তি অনেক বেশি। তা অনেক ভালো। তুমি যদি আমাদের কোম্পানিতে চাকরি না করো তাহলে কিন্তু তোমাকে কোনোভাবেই টাকা আমি দিব না, কথাটা মনে রেখো। থাকবে। তাছাড়া আপনাদের টাকা আমার লাগবে না। ও তাই নাকি? তা আমাদের থেকে টাকা না নিলে তুই চলবি কি করে? এখন যেভাবে চলতেছে সেভাবে চলবে। সে যাকে এরা ওদের সাথে কথা বলতে হবে না, তুমি চলো আমার সাথে। এরা চলে যায়। এইদিকে ঈশার মা আর আবির তো রেগে যায়, সাথে ঈশা নিজেও, কেননা ওদের কথা তো শুনছে না, সেজন্য ওরা রেগে যাচ্ছে। একটু পরে আচ্ছা, ওরা তোমাকে এত কম বেতন দেয়, তারপরও তুমি ওদের অফিসে কাজ কেন করো? আমি যদি তোমার ভাইয়ের অফিসে কাজ করি তাহলে তোমার ভাই আমাকে প্রতিনিয়ত অপমান করে যাবে, তাকে তুমি জানো? কি বলছো? ঠিকই বলেছি। এমনিতেও আমি অফিসে থাকার কারণে ঠিকমতো তোমার সাথে দেখা হয় না, আবার কথাও তেমন একটা হয় না। তাহলে তুমি বুঝতে পারছো, যদি আমি ওনার অফিসে ওনার সাথে কাজ করি তাহলে আমাকে উঠতে বসতে কথা শুনতে হবে। এই জন্য তোমাকে এত জোর দিচ্ছে, কিন্তু এরকম করলে তো ওরা আমার ভাগের টাকাও দিবে না। টাকা নিয়ে তুমি টেনশন করো না, টাকা এখন হয়নি তো কী হয়েছে, একটা সময়ে আমার টাকা হবে, তখন তোমাকে রাজরানি করে রাখবো। এই কয়েকটা দিনে তুমি যা কিছু দিয়েছো তা কম কিসের বলো? সামনে আরও ভালো কিছু পাবে, শুধু সময়ের অপেক্ষা। সেই সময়টা কখন আসবে শুনি? তাড়াতাড়ি চলে আসবে, কিন্তু তুমি কোনো চিন্তা করো না। ঠিক আছে। এখানকার পরিস্থিতি তো আপনারা বুঝলেন। এবার চলুন আমরা আমেরিকায় কি হচ্ছে তা জেনে আসি। এইদিকে আমেরিকায় রিয়াজ আর ওনার মেয়ে রিয়া আকাশের ব্যাপারে কথা বলতে থাকে। বাবা, আমাকে বাংলাদেশ যেতে হবে। হঠাৎ বাংলাদেশে কেন? তুমি কি ভুলে গেছো আকাশ ওখানে আছে? তো কি হয়েছে? ও সুখে সেখানে সংসার করবে, সেটা তো আমি হতে দিতে পারি না। কিন্তু ও কোথায় আছে? বাংলাদেশে তো তা তো জানি না। চিন্তা করো না, আমি জানি ও কোথায় আছে। তুই কই থেকে জানলি? ইরার থেকে মোটামুটি আমি যে তথ্য জেনেছি সে তথ্য অনুযায়ী আমি বের করে নিতে পারবো। কিন্তু তুই একা একা কিভাবে? তুমি কোনো চিন্তা করো না, আমি ঠিক পারবো। তা কবে যাবি তুই? এই তো 7 দিন পরে যাব। এর ভেতরে আমার প্ল্যান আমি গুছিয়ে নিব। ঠিক আছে, যা ভালো মনে করিস। এইদিকে রিয়া কি করবে না করবে তা সবটা ভাবতে থাকে। সবটা ভাবা শেষ হওয়ার পরে মোটামুটি কিছু আইডিয়া ওর মাথায় ঢুকে যায়, সেজন্য ওর মাথায় নতুন কোনো বুদ্ধি চাপতে থাকে।
সে অনুযায়ী ও কাজ করতে থাকে। 3 দিনের মাথায় ও একটা কোম্পানির সাথে চুক্তিও করে ফেলে আস্তে আস্তে। এবার কোন কোম্পানির সাথে চুক্তি করেছে সেটা আপনারা জানতে পারবেন অনেক তাড়াতাড়ি করে। এইদিকে রিয়া বাংলাদেশে আসে। রিয়াকে ওখান থেকে রিসিভ করতে আবির আসে। আপনারা ঠিকই শুনেছেন, আবির ওখানে আসে। কেমন আছেন ম্যাম? আমি ভালো আছি। তা আপনার কোনো অসুবিধা হয়নি তো আসতে? তেমন কোনো অসুবিধা হয়নি। চলুন ম্যাম, আপনাকে আমি হোটেলে নিয়ে যাই, ওখানেই আপনি থাকতে পারবেন। ঠিক আছে, চলুন। আবির রিয়াকে নিয়ে হোটেলে যায়। ওখানে রিয়াকে রেখে আসে, সাথে আরও কিছুক্ষণ কথা বলতে থাকে। এখন অনেকের মনে প্রশ্ন জাগবে, আবিরের সাথে কেন কথা বলেছে? এর উত্তর আপনারা একটু পরেই বা আরেকটু পরে জানতে পারবেন। কিছুক্ষণ পরে আবির ওর বাসায় চলে আসে। এসে ওর মা বোনের সাথে কথা বলতে থাকে। মা, আজকে একটা কাজ করে ফেলেছি। কি কাজ? ভাইয়া বল কাজটা কি? আমাদের আমেরিকা যাওয়ার স্বপ্ন হয়তো এবার সত্যি হবে। সেটা কিভাবে? গত কয়েকটা দিন ধরে আমেরিকার একটা কোম্পানির মালিকের মেয়ে আমাদের বাংলাদেশে আসতে চেয়েছিল। সে কি এসেছিল? সে আজকেই এসেছে। ওনার আসার সাথে আমাদের আমেরিকা যাওয়ার সম্পর্ক কিভাবে সত্যি হবে? উনি এখানে এসেছে একটা কাজে, সেই কাজ শেষ হলে উনি চলে যাবে। যতদিন উনি থাকবে ততদিন আমার সাথেই উনি বিভিন্ন কোম্পানিগুলো দেখবে। তারপর কি চলে যাবে? উনি মূলত কী কাজে এসেছে তা তো আমি ঠিক জানি না। এখনও সেই বিষয়ে তেমন কোনো কথাও হয়নি ওনার সাথে। আচ্ছা, ওকে বাসায় তো নিয়ে আসতে পারিস। তোমার কি মনে হয় উনি আমাদের এরকম বাসায় থাকবে? তাহলে রেখেছিস কোথায়? হোটেলে রেখেছে। তাছাড়া তুমি কোনো চিন্তা করো না, আমি আগে ওনার কাজটা করে দিই, তারপর আমি ওনাকে বলবো। উফ, তাহলে তো ভালোই হয় ভাইয়া, অনেক দিনের স্বপ্ন আমাদের সত্যি হবে। তবে এই বিষয়ে কাউকে এখন কোনো কিছুই বলা যাবে না। বুঝেছি ভাইয়া। এখন চল সবাই মিলে খেতে বসি। আচ্ছা, আমি ইরাকে বলতেছি খাবার দেওয়ার জন্য। ঠিক আছে আম্মু। এদিকে ঈশার মা ইরাকে খাবার দিতে বলে, সেজন্য ইরাও খাবার দিতে থাকে। তখন কিন্তু আকাশ বাসায় ছিল না। অন্যদিকে রিয়া ওর বাবাকে কল করে, কল রিসিভ করে। তুই ঠিকমতো পৌঁছতে পেরেছিস তো? তুমি কোনো চিন্তা করো না, আমি ঠিকমতো পৌঁছে গেছি। তাই এত ছোট কোম্পানির সাথে কেন কথা বলে ওখানে আসতে গেলি তুই? বাবা, যদি আমি বড় কোনো কোম্পানির সাহায্য নিতাম তাহলে ওনারা এত সাহায্য করতো না না, সেজন্য না ছোট কোম্পানি ধরেছি। আচ্ছা, তোর প্ল্যান কি বলতো? খুবই সিম্পল বাবা। কতটা সিম্পল সেটা তো বল। আমি যে কোম্পানির সাথে কথা বলেছি, প্রথম ওর সাথে এখানকার বড় বড় সব ধরনের কোম্পানি সম্পর্কে জানবো। এরপর যদি সবটা না জানতে পারি তাহলে ছোট কোম্পানির সম্পর্কে জানতে থাকবো। আমার বিশ্বাস আকাশ এখানে কোনো না কোনো কোম্পানি খুলে বসেছে। ও যদি কোম্পানি খুলেও বসে তা তো বড় কোনো কোম্পানি খুলবে। সেই জন্য তো আমি প্রথমে বড় কোম্পানিগুলোই খুঁজবো। এরা কথা শেষ হওয়ার পরে অন্যদিকে আকাশ অফিস থেকে বাসায় চলে আসে। বাসায় এসে অনেকের মুখে হাসি দেখতে পায়, কিন্তু সে হাসি কেন বা কী কারণে তা বুঝতে পারছে না। সেজন্য কি ব্যাপার, সবাই এত হাসি খুশি কেন? আমিও ঠিক জানি না কেন এত হাসি খুশি ওনারা। জিজ্ঞেস করনি? আমি জিজ্ঞাসা করলে তো ওনারা কি বলবে, তুমিই বলো। এটা অবশ্য ঠিক বলেছ। তো কি করব, ওনারা ওনাদের মতো থাকুক, আমরা আমাদের মতো থাকি। চলো রুমে যাই। রুমে কেন? আমার হাতে এখন কাজ আছে, তোমার জন্য খাবার নিতে হবে। তুমি তো এখনো খাওনি, একটা কাজ করো, তুমি আমাদের দুজনের জন্য খাবার নিয়ে আসো রুমে, একসাথে বসে খাবো। ঠিক আছে, তুমি যাও রুমে, আমি নিয়ে আসতেছি। ঠিক আছে। ইরা খাবার নিয়ে রুমে যায়। অন্যদিকে বাকিরা বসে কথা বলতে থাকে। আচ্ছা ভাই, একটা কাজ করলে কেমন হয়? কি কাজ? ওই আপুকে একবার আমাদের বাসায় নিয়ে আয়, আমরা কথা বলি ওনার সাথে। ঈশা কিন্তু ঠিকই বলেছে। তাছাড়া ওকে যদি তুই একবার পটাতে পারিস তাহলে তো আমাদের সবার জন্য ভালো হবে। ওনারা অনেক বড়, আমরা তো ওনাদের তুলনায় কিছুই নেই। তো কি হয়েছে, আগে ওই মেয়ের সাথে ভাব তো জমাতে থাক। আচ্ছা, দেখি কি করা যায়। সেটাই কর। পরের দিন আবির রিয়াকে নেওয়ার জন্য হোটেলে আসে। ওখান থেকে আবিরের সাথে বিভিন্ন কোম্পানিতে যেতে থাকে। ওখানকার সব লোকদের সাথে কথা বলতে থাকে। আচ্ছা, আমাদের এখানে আকাশ নামে কেউ কি কাজ করে? এই নামে তো কেউ কাজ করে না, কিন্তু ওনাকে আপনি কেন খুঁজতেছেন? দরকার ছিল আমার, সেজন্য। না ম্যাম, এই নামে কেউ থাকে না।
এইদিকে রিয়া আর ওই লোকদের মাঝে কি কথা হচ্ছে তা আবির জানে না, কেননা আবির শুধু পরিচয় করিয়ে দিয়ে বের হয়ে আসে। বাকিটা ইরা ওর মতো করে বলতে থাকে। কিছুটা সময়ের পরে রিয়া আবারও নিরাশ হয়ে ফেরে। এভাবে 7 দিন কেটে যায়। রিয়া এখনও কোনোভাবেই আকাশের খোঁজ পাচ্ছে না। এইদিকে আবির বাসায় ফিরে। ধ্যাত কিছুতেই ওনাকে পটাতে পারছি না। কার কথা বলছিস তুই? কার কথা আবার? ওই রিয়ার কথা। কেন ভাইয়া, তুই তো দেখতেও খারাপ না। সমস্যা তো ওই জায়গায় না, তাহলে কোন জায়গায়? ওই মেয়ে একটা ছেলেকে খোঁজার জন্য এখানে এসেছে। সম্ভবত ওই ছেলেকে ভালোবাসে। কি বলিস ভাইয়া? ঠিক বলেছিস। আবির, এখন তাহলে কি হবে? ওই মেয়েকে কি তুই পাবি না? সে আশা তো নেই কোনো দিক থেকেই। আচ্ছা, ওই মেয়ে যখন ফিরে যাবে তখন ওকে একবার দেখিস, আমাদের বাড়িতে আনতে পারিস কিনা। ঠিক আছে আম্মু, আমি চেষ্টা করে দেখবো তাহলে। ঠিক আছে, বলে দেখিস। অন্যদিকে 2 দিন পরে আকাশের আবারও আমেরিকায় যেতে হবে। সেজন্য বাসায় এসে ইরাকে বলে তখন বাকিরাও সেটা শুনতে পায়। বুঝলাম না দুলা ভাই, কোন কোম্পানিতে চাকরি করেন আপনি যে মাসে আপনাকে যেতে হয়? তোমার কেন জানা লাগবে? ওর জানা না লাগলেও আমাকে যে জানতেই হবে। এমন কোন কোম্পানি আছে যে তোকে মাসে মাসে আমেরিকা পাঠায়? কোম্পানির মালিক নিজেই তো যেতে পারে, তাহলে তোকে কেন পাঠাচ্ছে? আকাশ সত্যিই তো, আমি তো ভেবে দেখিনি ব্যাপারটা। ভাবনার সময় তো ভাবলি না, তাহলে এখন কেন ভাবছিস বল? সত্যি তো আকাশ, তুমি চুপ করে আছো কেন? ঠিক আছে, যার যার উত্তর জানার ইচ্ছা আছে সে আমার সাথে কাল আমার কোম্পানিতে যাবে, তাহলে সবটা জানতে পারবে। ঠিক আছে, আমি তোমার কোম্পানিতে যাব কালকে। আকাশ, তুমি তাহলে ভাইয়াকে নিয়ে যাও, তাছাড়া আমি যাব না। তুমি খারাপ কোনো কাজ না করলেই হয়। কিন্তু তোমাকেও যেতে হবে। আমি আবার কেন যাব? তো আমি একা থাকবো নাকি ওখানে? ঠিক আছে, যাব আমি। পরের দিন আবিরকে নিয়ে আকাশ অফিসে আসে। অফিসে এসে কাজ করতে থাকে। আবিরও পুরো কোম্পানি দেখতে থাকে। তবে আশ্চর্য বিষয় হলো এই কোম্পানিতে আকাশ ছাড়া আর কোনো কর্মচারী নেই। এক কথায় পুরো কোম্পানি লোক শূন্য। এটা কি ধরনের কোম্পানি? তার আগে এটা বলুন, আপনি কে? স্যার, উনি আমার শালা হয়। তা এখানে কেন এসেছেন? উনি এসেছে আমি কোন কোম্পানিতে কাজ করি তা দেখার জন্য। তা আপনার পরিচয়? আমি আবির চৌধুরী। নাম শুনেছি আমি। তা এখানে কেন এসেছেন? আমি এটা দেখতে এসেছি যে আপনারা দুইজন মাত্র এই অফিসে, বাকিরা কোথায়? বাকিদের নিয়ে আপনার কি কাজ? একজন কর্মচারী দিয়ে আপনারা এই পুরো অফিসটা চালান কি করে? সেটা না হয় আমরা দুজনে বুঝে নিব। আপনার কি কাজ সেটা আমাকে বলুন। আপনার এই ভাঙাচোরা কোম্পানি, তার উপর ওকে প্রতি মাসে আমেরিকা পাঠাচ্ছেন, ব্যাপারটা ঠিক বুঝতে পারিনি। দেখুন, এটা আমার কোম্পানি আর আমার কর্মচারী। আমি ওকে আমেরিকায় পাঠাবো নাকি অন্য কোনো দেশে পাঠাবো সেটা আমার ইচ্ছে। আপনার এতে আপত্তি থাকবে কেন? তাই বলে কিভাবে কি করছেন আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনাকে আমি তো সে কৈফিয়ত দিতে রাজি না। আপনি এখন আসতে পারেন, আমাদের কাজ করতে হবে। আবির এবার কোনো কথা না বাড়িয়ে ওখান থেকে বের হয়ে আসে। এইদিকে রাশেদ তো আকাশের দিকে ইশারা করে। আকাশ ওর ইশারায় কি যেন বলে, যা ওরা দুজনেই দুজনের ইশারা বুঝতে পেরে একটা হাসি দেয়। এইদিকে আবির তো এখনও শান্ত হয়নি, ও এখনও অনেক রেগে আছে। কিছুক্ষণ পরে আবির ওর অফিসে আসে। তখন ওখানে রিয়াকেও দেখতে পায়। কি ব্যাপার, এত রেগে আছেন কেন? এমনিতে তেমন কিছু হয়নি। তা আপনার কাজ কতদূর হলো? কাজ তো হলো না, এখন তো আরো কয়েকটা কোম্পানি দেখতে হবে। তাহলে তো ভালোই হবে। এরপর কি চলে যাবেন এখান থেকে? চলে তো যেতেই হবে। ও আচ্ছা, তাই বলুন। এদিকে রিয়া অনেক খোঁজাখুঁজির পরেও কোনোভাবেই খুঁজে পাচ্ছে না। অন্যদিকে আকাশ আর ইরা আমেরিকায় যাবে। অন্যদিকে রিয়ার বাবা ওকে কল দেয়। রিয়া আর কতদিন লাগবে? তাছাড়া এখন তো তোমাকে আসতে হবে এখানে। কি বলো আপু, এখনো তো খুঁজেও পাইনি। তোকে আর খুঁজতে হবে না, তুই আমেরিকা ফিরে যায়। কেন আপু, কিছু হয়েছে? 2 দিন পরে এমনিতেই আকাশ আমেরিকা চলে আসবে। তুমি কি করে জানো আব্বু? এখানে একটা মিটিং আছে, আর ওই মিটিংয়েই তো আকাশকে আসতেই হবে। সেটা না হয় আসলাম, কিন্তু আমি বুঝছি না আকাশে কেন খুঁজে পাচ্ছি না। তুই ফিরে আয়,
দেখবি এবার একটা খোঁজ তো পাবই। আচ্ছা, আমার টিকিট করো তাহলে। ঠিক আছে। 2 দিন পরে রিয়াও রওনা দেয়, সাথে আকাশ আর ইরাও। তবে প্লেনের মধ্যে ওদের দেখা হয়েছে, যদিও আকাশ তা জানে না, কেননা আকাশ তখন সিটে ছিল। ইরা ওয়াশরুমে যাওয়ার সময় রিয়ার সাথে দেখা হয়। তোমরা ফিরে যাচ্ছ? ও কি কাজ পড়ে গেল, সেজন্য যেতে হচ্ছে। আচ্ছা, আমাকে একটা কথা বলো তো। কি কথা? তুমি আকাশ সম্পর্কে কি কি জানো? আমাদের তো অনেক বছরের সম্পর্ক। ওর পরিবারে কেউ নেই, ও একাই থাকে। ও বাহিরও আগের একটা কোম্পানিতে চাকরি করে, ওইটায় বেতন কম ছিল বলে নতুন একটা কোম্পানিতে জয়েন করে। এসব কি তোমাকে আকাশ বলেছে? এগুলোই তো বললো। আচ্ছা, তোমরা দেখা করতে কোথায়? মাসে দৈনিক দেখা করতে নাকি মাসে কয়েকটা বার? মাসে 1 থেকে 2 বার, যখনই ছুটি পেত তখনই আমাকে বলতো, আমি দেখা করতাম। এর বাইরে বাকি সময়টা ভিডিও কলেই দেখতাম। আচ্ছা, এখানেও কি কোনো কোম্পানিতে চাকরি করে? ওকে আমাকে বলো একটু। কোম্পানির নাম তো একে। আচ্ছা, ধন্যবাদ তোমাকে। কিন্তু আপনি এখানে কেন? এসেছি একটু কোম্পানির কাজে। ও আচ্ছা, তাই বলুন। আচ্ছা, আমার সাথে যে দেখা হয়েছে তা আকাশকে আবার বলো না। ও জানলে ক্ষতি কি? ক্ষতি নেই, তবে আকাশ ভাবে আবার অন্য কিছু, সেজন্য না বলাই ভালো। ঠিক আছে, বললাম না, চলি আমি। ইরা যখন আকাশের পাশে এসে শুয়ে পড়ে তখন 20 মিনিট লাগলো তোমার? মেয়ে মানুষের একটু সময় লাগবেই তো। আর একটু সময় হলে তো আমি তোমাকে খোঁজার জন্য বেরিয়ে পড়তাম। আমি কি বাচ্চা যে আমাকে খুঁজতে হবে? তুমি বাচ্চা না সেটা আমি জানি, কিন্তু আমাদের এই কেবিনটা তো ভুলে যেতে পারো, সেজন্য বলেছি। দেখলে তো ঠিকভাবে আসতে পেরেছি, এখন আর টেনশন করতে হবে না তোমাকে। এখন চলো গল্প করি কিছুক্ষণ। ওরা গল্প করতে থাকে। কয়েকটা ঘন্টা পরেই ওরা চলে আসে বাসায়, তাও আকাশের বাসায়, যে বাসায় ইরাকে নিয়ে এসেছিল। ওরা বাসায় এসে রেস্ট নেয়। অন্যদিকে রিয়া এসে ওর বাবার সাথে কথা বলতে থাকে। বাবা, অনেক বড় কিছু জানতে পেরেছে। কি জানতে পেরেছিস? আকাশ কোনো কোম্পানিতে চাকরি নেই, পরিচয় গোপন করে, আরও ইরাকেও ঠকাচ্ছে। কিভাবে কি হলো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আচ্ছা, আমি তোমাকে বুঝিয়ে বলছি, তুমি তাহলে শোনো সবটা। ঠিক আছে, বল আমাকে। রিয়া ওর বাবাকে সবটা বলতে থাকে। সবটা শোনার পরে ওনারও মাথায় সবটা ঢুকতে থাকে। সবটা শোনার পরে তাহলে কি এখানে ওর পরিচয় ফাঁস করে দিবি? এখানে তো এরা অনেক কিছু নিজের চোখেই দেখতে পারবে। আমি তো ওদের দেশে ফিরে আবার পরিচয় ফাঁস করব। কিন্তু এতে তোর কি লাভ হবে সেটাই তো আমার মাথায় আসছে না। ও যখন নিজের পরিচয় গোপন রেখে ইরাকে বিয়ে করেছে, তখন এর ভিতরে তো কোনো একটা ঘাবলা অবশ্যই আছে। এটাও ঠিক বলেছিস। সেজন্য কিছু একটা করতে আমাদের হবে, যেন ইরা সে সবটা জানতে পারে। বুঝতে পেরেছি আমি তোর কথা। এখন তাহলে চলো, আমরা শুধু উপভোগ করি। ঠিক আছে। পরের দিন আকাশ তো রেডি হয়ে নেয় অফিসের মিটিংয়ে যাওয়ার জন্য। এইদিকে তুমি একা একা যাবে নাকি? মিটিং আছে, ওখানে অনেক লোক থাকবে, ওদের ভিতরে তুমি থাকবে কিভাবে বলো? তো কি হয়েছে, আমি একা একা বাসায় থেকে কি করব? আমিও তো যাব তোমার সাথে। তুমি আসলেও তো আমার সব কিছু ফাঁস হয়ে যাবে। কি ভাবছো এত তুমি? ভাবছি তো অনেক কিছু। তুমি ওখানে যাওয়ার পরে কিন্তু কোনোভাবেই কারোর সাথে কথা বলতে পারবে না। ঠিক আছে, আমি একদম চুপ করেই থাকবো। মনে থাকে যেন। তাহলে তুমি রেডি হয়ে নাও। 30 মিনিট সময় দাও আমাকে। ঠিক আছে। 30 মিনিট পরে ওরা বেরিয়ে পড়ে। এইদিকে বাকি সবাই অফিসে এসে উপস্থিত। অনেক বড় বড় লোকেরা এখানে এসেছে। তারা অপেক্ষা করতে থাকে আকাশের জন্য। অন্যদিকে কিছুক্ষণ পরে আকাশ এসে উপস্থিত হয় ওখানে। ওর সাথে ইরাকে দেখে অনেকের মনে অনেক রকম প্রশ্ন জেগে ওঠে, কিন্তু তাও ভয়ে কেউ কিছু বলছে না। ইরাকে পাশে নিয়ে বসে এতগুলো লোকের মাঝে ইরার কেমন জানি লাগতে থাকে। সেজন্য আমার ভালো লাগছে না, এতগুলো লোক, তার উপর এত লাইটিং। তাহলে তুমি রুমে এসে রেস্ট নাও। আমি তো তোমাকে আগেই আনতে চাইনি, পরে যদি মানা করতাম তাহলে তো তুমি অন্য কিছু ভাবতে। আচ্ছা, আমি তাহলে ওই রুমে যাই। তোমার সাথে আমি কাউকে পাঠাই, তাহলে তোমার যা কিছু লাগবে ও কিনে এনে দেবে। ঠিক আছে, তাই করো। ইরার সাথে একজন মেয়েকে পাঠায়। ইরা আকাশের চেয়ারে হেলান দিয়ে বসে আছে। অন্যদিকে মেয়েটার সাথে কথা বলতে থাকে। অন্যদিকে আকাশ মিটিংয়ে ব্যস্ত হয়ে পড়ে। অনেকটা সময়ের পরে ওদের মিটিং শেষ হয়। মিটিং শেষে রিয়াজ আকাশের কাছে আসে। তা তুমি আজকে ফিরে যাবে? কেন বলুন তো? তোমার সাথে আমার কিছু কথা আছে।
কি কথা বলুন? আমার মেয়েকে তুমি আপনার কি লজ্জা করে না বারবার একটা কথা বলতে? লজ্জা কেন করবে? আমার মেয়ের জীবনের প্রশ্ন জড়িয়ে আছে এখানে। আপনার মেয়ে যে কতটা খারাপ সেটা কি আপনি জানেন? তাহলে কোন আক্কেলে আমাকে বলার জন্য এসেছেন বলুন? আপনি ভালো করে জানেন আমি বিবাহিত, তারপরও কিভাবে বলতে পারেন এই কথাগুলো? আরে মানুষ কি আর বিয়ে করে না নাকি? এরপর যদি আরেকটা কথা বলেন তাহলে কিন্তু আপনার এমন হাল করব যে সারা জীবন আপনাকে এর জন্য পস্তাতে হবে। এরপর থেকে যদি কখনো আমার সামনে আপনাকে দেখি তাহলে মুঠো ভালো হবে না, বলে দিলাম কথাটা আপনাকে। এইদিকে রিয়াজ অনেক অপমান হয় আকাশের কথায়, যা হওয়াটা স্বাভাবিক। আসলে আকাশ আর রিয়া দুজনেই একসাথে ভার্সিটিতে পড়াশোনা করেছে। রিয়া আকাশের থেকে 3 সেমিস্টার জুনিয়র ছিল, তখন ওরা ভালো বন্ধুই ছিল। তবে আপনাদের এভাবে বললে ঠিক বুঝতে পারবেন না, আপনাদের আরেকটু ভেঙে বলতে হবে। তাহলে চলুন সে ফাঁকে আকাশ, ইরা আর রিয়ার ব্যাপারে কিছু তথ্য জেনে আসি আমরা। তাহলে গল্পটা আপনাদের বুঝতে সুবিধা হবে, যা আপনাদের পরের পর্বে জানাচ্ছি। বর্তমানে আকাশ আর রিয়া ওরা দুজনে আমেরিকার টপ ইউনিভার্সিটিতে পড়াশোনা করে। ছোটবেলায় বলতে আকাশের যখন বয়স 22 বছর হয় তখন ওর বাবা মা দুজনেই মারা যায়। তবে ওই বয়সের ভেতরে পড়াশোনার পাশাপাশি ব্যবসায় ওর বাবার সাথে সময় দিত, যাকে বলে 1 এর ভেতর 2। কয়েকদিন পরে আকাশ ভার্সিটিতে আসে। ওখানে আসার পর রিয়ার সাথে আকাশের পরিচয় হয়। আমি রিয়া চৌধুরী, আর তুমি তো এখানকার টপ বিজনেসম্যানের। বাকিটা আর বলতে দিল না, তার আগেই রিয়াকে চুপ করিয়ে নেয়। চুপ করানো শেষ হলে, দেখো আমরা শুধু বন্ধু হতে পারি, এর বাইরে কিন্তু আর কিছুই না। ঠিক আছে। এইদিকে রিয়ার সাথে বন্ধুত্ব হয়। এভাবে ওদের বন্ধুত্ব 1 বছর যায়। এরপরই বিজনেসের কাজে আকাশের বাবা দেশের বাহিরে যেতে চায়, কিন্তু ওনাকে যেতে না দিয়ে আকাশ নিজে আসে বাংলাদেশে। এখানে এসে একটা হোটেলে উঠে পড়ে। এখানে থাকার 2 দিন পরে আকাশ যখন রাস্তা দিয়ে যাচ্ছিল তখনই ইরাকে দেখতে পায়। প্রথম দেখাতেই ইরাকে ভালোবেসে ফেলেছিল আকাশ। এক কথায় ওকে দেখেই চোখ ফেরাতে পারেনি। সেজন্য কয়েকটা ছবিও উঠিয়ে নেয় ইরার। কিছুক্ষণের মধ্যে ইরা চোখের পলকে হারিয়ে যায়। স্যার, আপনি এভাবে একা একা ঘুরবেন না। আমি তো বাচ্চা নই যে হারিয়ে যাব। সেটা আমি জানি, কিন্তু এখানকার রাস্তাঘাট তো চিনেন না, সেই জন্য বললাম। আচ্ছা চলো হোটেলে যাই, আমি ফ্রেশ হব। জি চলুন স্যার। এরপর আকাশ হোটেলে চলে যায়। অন্যদিকে 2 দিন পরেই আকাশের বাবা মা মারা যায় অ্যাক্সিডেন্ট করে। সে খবর পেয়ে আকাশ চলে আসে আমেরিকা। এরপর ওর বাবা মাকে কবরে দাফন করা হয়। এরপর থেকে আকাশ একদম চুপচাপ হয়ে যায়। ওদের ব্যবসায় তেমন কেউ দেখার লোক ছিল না, সেজন্য আকাশকে বাকিরা মিলে কথা বলে সাহস দিতে থাকে। এভাবে 3 মাস কেটে যায়। আকাশ ইরার কথা অনেকটা ভুলেই গেছে। একদিন আবারও ক্যামেরা হাতে নেয়, তখন ছবিগুলো দেখতে পায়। ছবি দেখেই এটাই তো সেই মেয়েটা, কিন্তু ওর খোঁজ খবর নেব কি করে? সবটা ভাবতে ভাবতে আকাশ প্রায় সময় বাংলাদেশে এসে ইরার খোঁজ নিতে থাকে। এখানে ওদের সাথে যারা কাজ করতো তাদের ছবি দিয়ে দেয়, যেন তারা খোঁজ নিতে পারে। আবার চলে আসে নিজের দেশে। ওখানে আসার পর, আকাশ, জানি তোমার মনে কষ্ট অনেক, কিন্তু তোমাকে তো শক্ত হতে হবে। আমি ঠিক আছি। তা তোমার কি খবর তা তো বলো আমাকে। আমি ঠিক আছি। তোমার নামে যা কিছু শুনেছি সেগুলো কি আজও সত্য? কি শুনলে? তুমি ভালো করে জানো কি দরকার ছিল এতগুলো ছেলের সাথে রিলেশন করার? আরে বিশ্বাস করো, ওরা শুধু আমার ফ্রেন্ড ছিল। শুধু ফ্রেন্ড ছিল বলে তো এই কাজ করেছো। বয়ফ্রেন্ড বা অন্য কিছু হলে তো আর কি কি কাজ করতে কে জানেন। আমি যে তোমাকে ভালোবাসি আকাশ। তোমার কি মাথা ঠিক আছে? আমি তোমাকে শুধু একজন বন্ধু ভাবি, এর বেশি আর কোনো কিছু ভাবি না। আমি যে তোমাকে ভালোবেসে ফেলেছি আকাশ, তোমাকে ছাড়া বাঁচবো না। এই বলে আকাশকে জড়িয়ে ধরে। আকাশ তখন রাগে 2টা থাপ্পড় দিয়ে দেয় রিয়াকে। এরপর থেকে আমার আশেপাশে যেন তোমাকে না দেখি। এই বলে আকাশ রিয়ার কাছ থেকে বিদায় নেয়, আর ওর খোঁজও নেয়নি। অন্যদিকে ইরার সম্পর্কে তো সবই জানেন। সৎ মায়ের অত্যাচারে বেচারির অবস্থা তো শেষ হওয়া পর্যন্ত। 1 মাস পরে হঠাৎ আকাশের নাম্বারে বাংলাদেশ থেকে কল আসে। কল রিসিভ করে যা শোনে তা শুনেই আকাশ অনেক খুশি হয়। সেজন্য চলে আসে বাংলাদেশে। এসে সে লোকটার কাছে আসে। কি কি জানতে পেরেছেন? আমি তো তেমন কিছু জানি না, তবে একজন জানে সবটা। কে জানে? তাকে নিয়ে আসো। রাশেদ, ভিতরে আসো। রাশেদ ভেতরে আসে। রাশেদ কিন্তু আকাশের বয়সী। রাশেদ এসে ইরার সম্পর্কে A to Z পর্যন্ত সবটা বলতে থাকে। কেননা রাশেদ একটা সময় আবিরের বন্ধু ছিল।
সেজন্য ওদের পরিবারের সব খোঁজ খবর জানে। এর চেয়ে বড় কথা হলো রাশেদ ঈশাকে পছন্দ করত, কিন্তু আবিরের সাথে বন্ধুত্ব চলে যাওয়ার ভয় কোনো কিছু আর বলা হয়নি। আকাশ সবটা শোনার পর, তোমাকে আমার একটা উপকার করতে হবে। বলুন স্যার। স্যার হয় না, বন্ধু হয়ে। আমি ব্যাপারটা ঠিক বুঝতে পারিনি। আমি যেন ইরার সাথে কথা বলতে পারি, ওকে যেন আমার করে নিতে পারি, এই বিষয়ে তুমি আমাকে সাহায্য করো। জি, অবশ্যই করব। এরপর থেকে রাশেদের সাহায্য নিয়ে আকাশ ইরার সাথে যোগাযোগ করা শুরু করে। এভাবে 3 মাস কেটে যাওয়ার পর ইরাও আকাশকে ভালোবাসতে শুরু করেছে। যখনই ওদের প্রেম শুরু হয় তখনই আকাশ ওর কাজে আমেরিকা চলে আসে। এরপর থেকে মোবাইলে ওদের কথা হতো। ইরা আগের মতন আকাশের সাথে দেখা করতে পারছে না, কেননা ওকে বাসাতেই থেকে কাজ করতে হয় সেজন্য। এভাবে বছরের পর বছর যেতে থাকে, ওদেরও প্রেম চলতে থাকে। কয়েকটা দিন পর রাশেদ যখন ঈশাকে প্রপোজ করে তখনই ঈশা রিজেক্ট করে দেয়। তোর মতো ফকিনির সাথে আমি প্রেম করব না। আমি তোমাকে ভালোবাসি ঈশা। ঈশা কোনো কিছু না বলে চলে যায়। এরপর থেকে আবির আর রাশেদের সাথে যোগাযোগ করেনি। এরপরই আকাশ রাশেদকে এই দেশে একটা কোম্পানি খুলে দেয়, যা রাশেদ চালাতে থাকে। তাহলে আপনাদের ওদের বাকি তথ্য তো জানালাম, এবার চলুন আমরা সামনে এগোই। বর্তমানে আকাশ মিটিং শেষ করে ইরার কাছে আসে। তুমি কি কয়েকটা দিন এখানে থাকতে চাও নাকি চলে যাবে দেশে? তোমার কি এখানকার কাজ সব শেষ? কালকে কাজ করে নিলে শেষ হয়ে যাবে, এরপর আর কাজ নেই আমার। তাহলে আমি আরও 3টা দিন থেকে তারপর না হয় চলে যাব। ঠিক আছে। এইদিকে রিয়াজ রিয়ার কাছে এসে প্ল্যান বানাতে থাকে, কিভাবে কি করবে না করবে সবটা বোঝাতে থাকে। সবটা বোঝা হয়ে গেলে, তাহলে বাবা আমরা দুজনেই ওদের দেশে ফিরে সবটা গুছিয়ে নিই, কি বলো তুমি? মন্দ হয় না। তাহলে আমরা কালকের মিটিংয়ে শেষ করি, পরের দিন রওনা দেবো। ঠিক আছে। পরের দিন আকাশ আর বাকিরা মিটিং করতে থাকে। মিটিং শেষ, রিয়াজ চলে আসে ওনার বাসায়। আসার আগে টিকিট কেটে নেয়। এইদিকে ওনারা পরের দিন চলে আসে বাংলাদেশে। এইদিকে আকাশ আর ইরা এখনও আমেরিকায় আছে। রাতের বেলায়, তোমাকে একটা কথা বলবো, রাগ করবে না তো? রাগ কেন করবে? আমার কথা শুনে রাগ করতেও তো পারো। আগে বলবে তো, কি চাও বলো তো? আমার কেমন জানি এখানে থেকে যেতে ইচ্ছে করছে। সত্যি বলছো তো? ইচ্ছে তো করছে, কিন্তু উপায় তো নেই। কেন জানি না এই বাসা ছেড়ে যেতে ইচ্ছে করছে না। তাহলে থেকে যাও এখানে। না থাক, আমরা আর 2 দিন থেকে তারপর চলে যাব। ঠিক আছে, তাই হবে। এরা তো এখানে থাকতে থাকে। অন্যদিকে রিয়া আর রিয়াজ মিলে আবিরের পরিবারের সাথে কথা বলতে থাকে। কথা বলার পর, এবার আপনারা ভেবে দেখুন কি করবেন। যদি তুমি যা বলেছো এতে রাজি থাকো তাহলে আমার কোনো আপত্তি নেই। আমারও কোনো আপত্তি নেই। তাছাড়া ও তো আমার সৎ মেয়ে, ওর কি হলো না হলো এইসব জানে আমার তো কোনো কাজ নেই। ঠিক বলেছ, কিন্তু আপনি আকাশকেই কেন বিয়ে করতে চান? সেটা আপনাদের জানতে হবে না, আপনারা যতটুকু জেনেছেন ততটুকু জানা থাকলেই হবে। ঠিক আছে, তাই হবে। এখনও রিয়া আকাশের আসল পরিচয় ওনাদের বলেনি, কেননা রিয়াও বুঝতে পেরেছে ওরা যে টাকার লোভী। সেজন্য আসল পরিচয় বললে ওরা কোনোভাবেই রিয়ার উদ্দেশ্য ওরা সফল হতে দেবে না। এইদিকে রিয়া আর ওর বাবা আবিরদের বাসায় থাকে। 2 দিন পরে আকাশ আর ইরা যখন বাসায় ফিরে তখন রিয়াকে দেখে অবাক হয়। এ কি, তুই এখানে কেন? কেন, আমি কি আসতে পারি না? এই বাড়িতে তোর কি কাজ? এই বাড়িতে আমার এখন কাজ বাকি আছে, যা তোকে বললে তুই বুঝবি না। আকাশ ওইখানে কেন? সেটা তো আমিও জানি না। তাহলে জানে কে? আমি জানি ওরা কেন এখানে এসেছে। কেন এসেছে বলো? ওর সাথে আকাশের বিয়ে দিব। তোমার কি মাথা ঠিক আছে? আমার মাথা ঠিকই আছে, কিন্তু তোর মাথা ঠিক নেই। এত বড় পরিবারের মেয়েও তোকে বিয়ে করে আকাশ কি পেয়েছে যে তোর কাছে পড়ে থাকবে? তার মানে রিয়া তোমাদের টাকার লোভ দেখালো আর তোমরা তা মেনে নিলে? না মানার কি আছে? তা আকাশ, তুমি রেডি হয়ে নাও, আমি তোমার সাথে রিয়ার বিয়ে দিব। কথাটা শুনে আকাশের এত রাগ হয় যে না চাইতেও ওনাকে 2টা থাপ্পড় দেয়। এতে রিয়া ঈশা তো অবাকই হয়, সাথে ইরাও। ইরার সৎমা বলে বেঁচে গেলেন, নয়তো আপনাকে আমি এই দুনিয়া থেকে বিদায় করে দিতাম। তোর সাহস তো কম না? তোর মতো ফকির নিয়ে আমার শরীরে হাত দিয়েছিস, তোকে তো আজকে আমি শেষ করেই দিব। আর যদি একটা ফালতু বকব করছিস তাহলে তোকে এখানে মেরে রেখে দেবো। রিয়া, ওনারা তো জানে না, কিন্তু তুই তো জানিস আমার সম্পর্কে। তাহলে তুই কিভাবে
এরকম কথা বলতে পারলি? আমি যে তোমাকে ভালোবাসি আকাশ, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। দেখো আকাশ, দেখো আমি পারবো না। আর যদি তুমি আমার সাথে কোনো কথা বলেছো তো তাহলে অনেক খারাপ হয়ে যাবে বলে দিলাম। এরা চলো রুমে যাই। দেখুন ভাইয়া, এরকমটা করা সম্ভব না। ওই তুই কিন্তু এবার বেশি বক করছিস, তোকে আমি কিন্তু ছেড়ে দিব না বলে দিলাম। আকাশ, তুমি ওদের সাথে পারবে না, ওরা তোমাকে ছেড়ে দিবে না। তোমরা কেউ আমার সম্পর্কে না জানলেও রিয়া আর ওর বাবা কিন্তু ঠিকই জানে। ও তাই নাকি? তা কে তোমরা শুনি? আমি কে তা আপনি না হয় রিয়ার থেকে শুনে নেবেন। রিয়ার থেকে কেন শুনব? তাছাড়া তোমার মতো একটা লোককে এই দুনিয়া থেকে সরিয়ে দিতে আমার 1 ঘন্টাও লাগবে না। ও তাই নাকি? তাহলে তো ভালোই হয়। দেখি কত ক্ষমতা আপনার। তুই আমার ক্ষমতা দেখতে চাস? তোকে আমি 1 ঘন্টার মধ্যে মেরে ফেলবো। আই ভাইয়া, এরকমটা করো না। তুই চুপ থাক। তোর হাজবেন্ড অনেকবার পেরেছে, এবার তো ওকে একটা শিক্ষা দিতেই হবে। আজকে রিয়ার সাথে ওর বিয়ে আমি দিব। দেখো ভাইয়া, কাজটা কিন্তু ভালো হচ্ছে না। তুই ভালোর এখনো কিছুই দেখলি না, তোকে আমি দেখাবো ভালোর কি আছে। এইদিকে ইরা তো কোনো কিছুই আর বলছে না, কেননা ও অনেকটা ভয়ে আছে। এইদিকে আকাশ তেমন কিছু না বলে চুপ করে মোবাইলে কী যেন লিখতে থাকে। মোবাইলে লেখা হয়ে গেলে মোবাইল রেখে দেয়। এইদিকে পুরো পরিস্থিতি একটা থমথমে ভাব। তখনই এরা তুমি কোনো টেনশন করো না, আমি আছি তো। ভাইয়া তো তোমার সাথে রিয়ার বিয়ে দিয়ে দিবে। 3টা বছর নষ্ট করেছি তোমাকে পাওয়ার জন্য, সেখানে তোমার বাইকে আমি সরিয়ে দেব যদি আমার রাস্তায় আসে। আকাশের মুখে এমন কথায় বাকি সবাই ভয় পায়, অবাক হয়। কেননা আকাশ কি বলছে তা ওনারা নিজেরাও বুঝতে পারছে না। কথাটা শুনে তাই নাকি? তোর এতটা সাহস? 10 মিনিট অপেক্ষা কর, তাহলেই বুঝতে পারবি। ঠিক আছে, দেখি কি করতে পারিস। এরা তুমি কোনো চিন্তা করো না, আমরা কালকেই আবার আমেরিকা ফিরে যাব। কালকে কেন? এ দেশে আর থাকবো না। তাছাড়া তুমি তো বলেছিলে এই দেশে তুমি থাকবে না। কিন্তু ওখানে এত খরচ। সেসব নিয়ে তোমাকে ভাবতে হবে না। ঠিক আছে। 10 মিনিট পরে কিছু লোক আসে ওখানে। ওনারা এসে আকাশকে দেখতে পায়। আরে স্যার, আপনি এখানে? কি ব্যাপার, আপনি ওনাকে স্যার কেন বলছেন? ওনাকে স্যার বলবো না তো কি বলবো? কি? উনি আমেরিকার একজন টপ বিজনেসম্যান। এমন কথা শুনে পরিবারের বাকিরা তো অবাক হয়, সাথে ইরা আরও বেশি অবাক হয়। আপনারা ভুল করছেন, ওর তো একটা ছোটোখাটো কোম্পানিতে কাজ করে। ভুল আপনার হচ্ছে। আর আপনি আমাদের ডেকেছেন ওনার বিরুদ্ধে যাওয়ার জন্য। ওনার সাথে লড়াই করার শক্তি আমাদের কারো নেই। আমরা এখন চলি। প্লিজ স্যার, যাবেন না। আকাশ স্যার, প্লিজ আমাদের ক্ষমা করে দিন। আমরা না বুঝে এখানে চলে এসেছি, এরকম আর কখনো হবে না। প্লিজ স্যার, ক্ষমা করে দিন আমাদের। আপনারা এখন যেতে পারেন। ওরা চলে যাওয়ার পরে আকাশও বসে পড়ে। আবির তো বুঝতে পারছে না কি হচ্ছে এখানে। তা আবির আর রিয়া আর কি কেউ আছে? তুমি ক্ষমতার জোরে বেঁচে গেলে, কিন্তু আমেরিকা কিন্তু আমি তোমাকে ছাড়বো না। তোমরা দুজন আমেরিকা যেতে পারলে তো আমাকে ছাড়বে। মানে ঠিক বুঝলাম না। তোদের বাবা মায়ের জন্য আমি আমেরিকা যাওয়া পুরো বন্ধ করে দেব। তোমরা দুজন ভালো করে জানো আমি কি কি করতে পারি। আকাশ, কি হচ্ছে ওখানে? আমি তো কিছুই বুঝতে পারছি না। ইরা, তুমি আর তোমার পরিবার আকাশকে যতটা সাধারণ ভাবছো না, ও কিন্তু ততটাও সাধারণ নয়। আকাশ আমেরিকার টপ বিজনেসম্যানদের মধ্যে একজন। ইরা, তুমি যে অফিসে গিয়েছো, এটা অফিসের আকাশেরই অফিস ছিল। সে বাসায় তুমি থাকছো, ওটা আকাশের বাসা ছিল। এবং কি মিটিংয়ে তুমি যে ছিলে, সেখানে বড় বড় যত লোক ছিল সবার বস ছিল আকাশ। রিয়ার মুখে এমন কথা শুনে বাকিরা তো চুপ হয়ে যায়। কারো মুখে কোনো কথা নেই। ইরা তো কি বলবে বুঝতে পারছে না। তাও আকাশের কাছে এসে, আকাশ, তোমার কি আছে না আছে তা না জেনে আমি তোমাকে বিয়ে করেছি। যখন বিয়ে করেছি তখন বাকি জীবনটাও তোমার সাথে কাটাবো। তুমি যেমনভাবে রাখবে আমাকে। কিন্তু রিয়ার কথাগুলো কি সত্যি? রিয়া যা বলেছে সবই সত্যি। কিন্তু আমি যে আমার আগের সেই সিক্রেট জামাইকেই চাই। চিন্তা করো না, আমি আগেও যেমন ছিলাম আর এখনও তেমনই থাকবো, তোমার সিক্রেট জামাই হয়ে। গল্পের মধ্যে রিয়া আর আবির, ঈশা আর রাশেদ এদের 4 জনের মিল করিনি, কেননা এদের মিল হবে না, সেজন্য আর মিল করিয়ে দিইনি। সেজন্য আপনারা এটা নিয়ে কিন্তু কোনো আফসোস করবেন না। যাই হোক, গল্পটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। দেখা হচ্ছে অন্য কোনো নতুন গল্পে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
টাটা, আল্লাহ হাফেজ।